বাংলাদেশ ক্রিকেট দলের হলোটা কি? আরব আমিরাতের বিপক্ষে টি-20-র প্রথম ২ ম্যাচ শেষে এই প্রশ্নটাই সবচেয়ে জোরালো। আবারও বলছি, বাংলাদেশ ক্রিকেট দলের হলোটা কি? আরব আমিরাত যখন বাংলাদেশ এই সিরিজটা খেলতে যায়, তখন মূল বিষয় ছিল পাকিস্তানে যেহেতু টি-20 সিরিজ আছে, তার আগে একটা প্রস্তুতি সিরিজ, অথচ সেখানে যেই হোঁচট খাওয়ার দশা। এখন তৃতীয় টি-20, প্রথমে কিন্তু সিরিজটা ২ ম্যাচের ছিল, পরে একটা বাড়ানো হয়। যদি ২ ম্যাচের সিরিজ হিসাবে আমরা ধরি, সেখানে কিন্তু ১-১ ড্র হয়ে গেছে। এখন তৃতীয় ম্যাচ যোগ হওয়ায় কোনো না কোনো দেশ হয়তোবা সিরিজ জিতবে। আমাকে বলতে হচ্ছে কোনো না কোনো দেশ, আমি বলতে পারছি না যে বাংলাদেশের জেতার কথা, কারণ আরব আমিরাত যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে, সেখানে বাংলাদেশ একেবারেই ধারে কাছে নেই। এ কথাটা প্রথম ২ ম্যাচে স্পষ্ট হয়ে গেছে। এখন তৃতীয় ম্যাচে কি হবে? সেখানে বাংলাদেশ আসলে কামব্যাক করলেও সেই কামব্যাক কতটা আত্মবিশ্বাস দেবে? আর যদি কামব্যাক না করে, তাহলে তো ভরাডুবি। সেখানে তো আর আলোচনা করা হবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি, রাকিবুল হাসান। তৃতীয় যে টি-20-র কথা বলা হচ্ছে, সেটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এবং সেই যে টি-20, সেখানে বাংলাদেশ দলের সবচেয়ে বড় একটা দুশ্চিন্তা হচ্ছে একাদশ সাজানো। আমরা প্রথম ২ ম্যাচের স্কোর কার্ড আমাদেরকে জানায়, বা যারা খেলা দেখেছেন তারাও দেখেছেন যে বোলাররা সেখানে প্রচণ্ডভাবে এলোমেলো ছিলেন, এবং তার বাইরে বাংলাদেশ কিছু টিম ম্যানেজমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়েও অনেক প্রশ্ন এসেছে। যদিও সেখানে কিছু যৌক্তিক বিষয় ছিল, যেমন প্রথম ম্যাচে ইমন সেঞ্চুরি করেছিলেন, পারভেজ ইমন। পরের ম্যাচে তিনি ড্রপ হলেন মানে হচ্ছে ইনজুরিতে পড়েছিলেন, হয়তো তাকে খেলানোর ঝুঁকিটা নিতে পারতো, কিন্তু তারপরও সেফ থাকার চেষ্টা, হয়তো বা আরব আমিরাত বলে, কিন্তু সেফ আর থাকে গেল কোথায়? বাংলাদেশ ২০৫ রান করলো দ্বিতীয় টি-20-তে, এবং ২০৫ রান করার পর আরব আমিরাতের মতো দলের কাছে বাংলাদেশ হারবে, এইরকম একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে আমাদের ক্রিকেট দল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এবং সেখানে পেস বোলিং ডিপার্টমেন্ট কাঠগড়ায় উঠেছে, যে পেস বোলিং ডিপার্টমেন্ট সাম্প্রতিক সময় বাংলাদেশের সবচেয়ে স্ট্রেংথ যে জায়গাটা আছে সেটা ধরা হয়, এবং তাদের প্রশংসা চারিদিকে। এটা কিন্তু গত ১-২-৩ বছর ধরে এরকম চলছে। আমাদের হাতে একটা বড় পেসারদের পুল আছে, তারপরও সেই পেস বোলিং ডিপার্টমেন্ট কাঠগড়ায় দাঁড়িয়ে গেল, এবং অবিশ্বাস্য কিছু ফিগার সেখানে আছে। নাহিদ রানা, যার গতি দিয়ে বাংলাদেশ অনেক প্রশংসিত হয়েছে, বাংলাদেশের আলোচিত পেসারদের একজন, সে বিশ্ব ক্রিকেট মঞ্চেও। তিনি ৪ ওভারে দিলেন ৫০ রান। আর সাকিব, যিনি প্রথম ম্যাচে ভালো করেছিলেন, তিনি এসে দিলেন ৪ ওভারে ৫৫ রান। এখানেই শেষ না, শেষ ওভারে এলোমেলো বল করলেন, বিমার করেছেন, নো বল করেছেন, যেখানে ১২ রান ছিল। হয়তো বা একটু বেটার বোলিং হলে তিনি কিন্তু সেই রানটা ডিফেন্ড করতে পারতেন। শরীফুল ভালো বল করেছিলেন, তিনি একটা বেখেয়ালে একটা বাই-চার দিলেন রান আউট করার নেশায় পড়ে। সব কিছু মিলে বাংলাদেশ দল এতটাই এলোমেলো ছিল যে ২০৫ রানকে চেস করে আরব আমিরাত জিতে গেল। আর প্রথম ম্যাচ, সেটাও কিন্তু বাংলাদেশ হারতে পারত, যেখানে বাংলাদেশ করলো ১৯১, এবং এই রানটা কিন্তু আরও বড় হওয়ার কথা ছিল, কারণ আপনার ওপেনার সেঞ্চুরি করেছে পারভেজ ইমন। তারপরও দ্বিতীয় সর্বোচ্চ সেটা ছিল হচ্ছে অতিরিক্ত থেকে ২১ রান। তার মানে মাঝখানে আর কোনো ব্যাটার নেই। এখন যদি আপনার ওই সেঞ্চুরির পরে আর একটু সাপোর্ট আসতো, তাহলে কিন্তু সেদিনের রানটাও ২০০ পার হওয়ার কথা, এবং ওই ১৯১ রান করে বাংলাদেশ টেনশনে পড়লো। এবং শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান তার অবিশ্বাস্য বোলিংয়ে বাংলাদেশ একটা পর্যায়ে আরব আমিরাত জেতার মতো অকন্ডিশনেই ছিল, বা তাদের সেরকম সম্ভাবনাই জোরালো ছিল। সেখান থেকে মুস্তাফিজ ব্যাক করেন বাংলাদেশের হয়ে, কিন্তু সেই মুস্তাফিজ আবার দ্বিতীয় ম্যাচে খেলেননি, কারণ তিনি আইপিএলে চলে গেছেন, এবং আইপিএলে চলে যাওয়ার কারণে বাংলাদেশের বোলিং স্ট্রেংথ স্বাভাবিকভাবে একটু ঘাটতি তৈরি হয়েছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ঠিক যেভাবে আমরা পঞ্চপাণ্ডবের সময় থেকে বলি যে তামিম সাকিব যখন চলে যান তার যে একটা ইফেক্ট পড়ছে, আজকে মুস্তাফিজ না খেললে ইফেক্ট পড়ছে, সব কিছু মিলে এরকমই যদি হয়, তাহলে একটা দলের চরিত্রটাই তো দাঁড়ায়নি। যেখানে কেউ থাকলো না, তাতে দলের পারফরমেন্স এত ফারাক হবে কেন? বাংলাদেশ সেই জায়গাটাই কোনোভাবে অ্যাড্রেস করতে পারছে না। এবং এই যে তৃতীয় টি-20, সেখানে একাদশ কী হবে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ প্রথম ২ ম্যাচ সাকিব খেলেছেন, একটাই খুবই খারাপ করেছেন, একটাই ভালো করেছেন। আজকে তার আবার একটা ড্রপ হয়ে যাওয়ার চান্স আছে, কারণ শরীফুল ভালো করেছেন, প্রথম ম্যাচে তিনি ছিলেন না। দ্বিতীয় ম্যাচে আবার হাসান মাহমুদকে নেওয়া হয়নি। এর মধ্যে নাহিদ রানা এসেছেন, কারণ মুস্তাফিজ চলে গেছে। ফলে পেস বোলিং অ্যাটাকটা কেমন হবে, সেটা একটা বড় প্রশ্ন। ঠিক একইভাবে এবারের সিরিজে লিটন দাসের সঙ্গে সহ অধিনায়ক হিসাবে শেখ মেহেদী তাকে নেওয়া হয়েছিল,
এবং তিনি বাংলাদেশের টি-20-তে একটা অবভিয়াস ছিলেন বোলিংয়ে এবং ব্যাটিং মিলিয়ে, এমনকি তিনি নতুন বলেও বল করে থাকেন। কিন্তু সেই শেখ মাহেদী দ্বিতীয় ম্যাচে ড্রপ হয়ে গেলেন, কারণ প্রথম ম্যাচে তিনি জঘন্য বোলিং করেছেন। ফলে একটা বিষয় স্পষ্ট যে হয়তো সহ অধিনায়কত্বের এই যে চাপটা, সেটা হয়তো তার জন্য বোঝা হয়ে গেল কি না কে বলতে পারে। অথচ এর আগে কিন্তু টি-20-তে তিনি সফল ছিলেন। ফলে তাকে আবার ব্যাক করানো হবে কি হবে না, সম্ভাবনা খুবই কম, কারণ তানভীর ভালো বল করছেন, স্পিনার, লেফট আর্ম স্পিনার, তিনি খুব ভালো বল করছেন। এবং তার পাশাপাশি রিশাদ তো আছেন, রিশাদই বরং বাংলাদেশের এখন সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার, আমি যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি। আর তার আগে ব্যাটিং ডিপার্টমেন্টের যখন কথা হবে, তখন ইমন যখন খেলেননি, তখন কিন্তু নাজমুল হাসান শান্তক একটা সুযোগ পেয়েছিলেন, যিনি প্রথম ম্যাচে ছিলেন না, দ্বিতীয় ম্যাচে, এবং সেখানে তিনি ভালো খেলছিলেন। কিন্তু সেই আলোচনা স্ট্রাইক রেট, যে এই ম্যাচে আরও স্ট্রাইক রেট প্রয়োজন ছিল তার, তিনি যেটুকু রান করেছেন সেই রানটুকু 20-এর ঘরে রান করেছেন, কিন্তু সেই রানটা আরেকটু দ্রুততার সঙ্গে করলে হয়তো বা কাজে আসতো। এখন আজকে যদি পারভেজ ইমন ব্যাক করেন, তাহলে ফিউচারটা কি হবে? নাজমুল শান্ত তো আবার বাইরে চলে যেতে হওয়ার কথা, এবং তার পাশাপাশি লিটন দাস স্টার্ট পাচ্ছেন অধিনায়ক, কিন্তু ইনিংসটা বড় হচ্ছে না, গতদিনও 40 রানে আউট হয়ে গেছেন। ফলে ব্যাটিংয়ে যদি একটা বড় রান করতে হবে, এখন বড় রানটা কত সেটাও একটা মানে ইন্টারেস্টিং প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ 205 তো চেজ হয়ে গেছে, এবং আরব আমিরাতের উইকেট, মানে শারজার উইকেট বলছে যে এখানে 200, 220 এরকম জায়গাও সেফ না। এবং সেফ যে না, তার একটা বড় কারণ হচ্ছে আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম, তিনি 2 ম্যাচে যে ব্যাটিং করেছেন, সেই ব্যাটিংটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ের কারণ। প্রথম ম্যাচে 54 এবং পরের ম্যাচে 82, এবং দুটোই প্রায় 200-র কাছাকাছি স্ট্রাইক রেটে, ভাবা যায়। এবং তিনি অধিনায়ক। এবং ইন্টারেস্টিং আর একটা কথা বলি, গত ম্যাচে যখন বাংলাদেশ অনেক ভালো খেলছিল, তখন কিন্তু এই ওয়াসিম তিনি বলও হাতে নিয়েছিলেন, এবং তিনি বাংলাদেশের রানের গতিটাকে একটু হলেও থামিয়ে দিয়েছিলেন। ফলে মোহাম্মদ ওয়াসিমই সবচেয়ে বড় বাধা বাংলাদেশের জন্যে। এবং তার পাশাপাশি প্রথম ম্যাচে আসিফের ব্যাটিং, তার ছক্কা মারার যে অ্যাবিলিটি, সেগুলো কিন্তু বাংলাদেশকে যথেষ্ট প্রশ্নের মুখে রাখছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু এখন তারা নিজেরাই, কারণ নিজেদের খেলা যদি কন্ট্রোল না করা যায়, এটা দ্বিতীয় ম্যাচ জানিয়ে দিয়েছে। সেখানে ক্যাচ মিস হয়েছে, ফিল্ডিং মিস হয়েছে, বাজে বোলিং হয়েছে, সব কিছু মিলে একদমই এলোমেলো অবস্থা হয়েছে। কারণ আর যাই হোক, যে যত ব্যাটিং উইকেটই হোক না কেন, 205 রান করে আরব আমিরাতের কাছে হারার কোনো ধরনের কোনো যৌক্তিকতা নেই। ফলে সেই ভুলটা তৃতীয় টি-20-তে করলে বড় দুর্ভোগ আছে বাংলাদেশের।